আব্বু আম্মু, আমি তোমাদের কিছু বলতে চাই। যদি তোমরা কথাটা শোনার পরে আমাকে ভুল না বোঝো তো। আমরা কি মনে করব? পাগলি মেয়ে, একটা কথা বলতে অনুমতি চাচ্ছিস আমাদের থেকে? আমি বলতে চাই। যখনই শিখা কিছু বলতে যাবে তখনই দরজার পাশ থেকে শিখার বাবা বলে ওঠে, কি খবর বন্ধু, কেমন আছিস? আমাদের কথা একেবারে ভুলে গেছিস তাই না? আমরা ভালো আছি, তোরা ভালো আছিস তো? আর তোদের কি বলা যায় বল? শিখর বাবা মাকে দেখেই দৌড়ে তাদের গিয়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আম্মু আব্বু, তোমরা কেমন আছো? আর এতদিন পরে আমার কথা মনে পড়লো। মনটা একটু ছোট করে বলে, মামুনি, তোকে তো সবসময় মনে করি, কিন্তু আসার সময় হয় না। জানিসই তো কত কাজে বিজি থাকতে হয়। সেটা জানি, তাই বলে মেয়েকে দেখতে আসবে না? এটা কি হয়? তখনই শিখার বাবার চোখ যায় দাঁড়িয়ে থাকা জুইয়ের দিকে। আচ্ছা বন্ধু, এই মেয়েকে তো চিনতে পারলাম না। আসলে শিখার বাবা রাসেলের বোনকে কখনো দেখেনি, শুধু শুনেছে। আর জুই এখনো দাঁড়িয়ে আছে। ও, এটা আমাদের মেয়ে জুই, আজকে পাকিস্তান থেকে এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। তুমি কেমন আছো মামুনি? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমিও ভালো আছি। এইভাবে অনেক কথা বলে তারা সবাই খাবার পর্ব শেষ করে। আর তখনই আব্বু বলে ওঠে, আচ্ছা শিখা মামুনি, তুই কি যেন বলতে চাইছিলি? এই কথা শুনে শিখা একটু চমকে যায়, কেননা তার বাবা মাও এখানে আছে। এখন কি করবে? অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় সব ঘটনা খুলে বলবে, তারপর যা হবার হবে। কি এমন কথা যা বলতে এত ভয় পেয়েছিস? অনেকটাই অবাক হয়ে। আগে বলো, কথাটা শোনার পরে আমাকে ভুল বুঝবে না। মামুনি, আগে তো বলো কি কথা। মামুনি আগে বল। তাহলে মন দিয়ে পুরোটা শোনো। তারপর শিখা শুরু থেকে সবকিছু খুলে বলে। আপনারা তো আগেই সবটা জানেন, তাই আর নতুন করে বলে গল্পটাকে বড় করলাম না। সবকিছু শুনে ওইখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আর শিখার বাবা উঠে গিয়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় শিখার গালে আর বলে, এইসব দেখার জন্য তোকে বড় করেছি, সামান্য প্রতিশোধ নেওয়ার জন্য একটা নিরপরাধ ছেলের জীবনটা নষ্ট করলি। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি সবটাই ভুল করেছি। শিখার বাবার পায়ে ধরে বলল। রাসেলের বাবা মায়ের মুখে কোনো কথা নেই, দুজনেই যেন পাথর হয়ে গেছে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তেছে। রাসেলের বোন তো হাও মাও করে কান্না করতে শুরু করে দিল। ভাবি, তুমি আমার ভাইয়ের সাথে এমনটা কেন করলে? ভাইয়া তো তোমারই হবু বর ছিল। আমি তো প্রতিশোধের নেশায় এমন জঘন্য কাজ করেছি। যখন জানলাম তোমার ভাই আমার হবু বর, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন থেকে আমাকে কষ্টের আগুনে পুড়ে খাচ্ছে। ছি শিখাচ্ছি, তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা লাগছে। কি করে পারলি একটা নিষ্পাপ ছেলের জীবন নিয়ে এইভাবে চিনিমিনি খেলতে? আমরা তো তোকে এই শিক্ষায় বড় করিনি। আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা তোকে ক্ষমা করার কে? তোর শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চা। তখনই শিখা দৌড়ে গিয়ে রাসেলের আম্মু আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করে বলে, তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি অনেক বড় ভুল করেছি, জানি সে ভুলের কোনো ক্ষমা হয় না, তবুও ক্ষমা করে দাও। শিখার কান্নার শব্দে তাদের ধ্যান ভাঙে। আর রাসেলের আম্মু বলে, মারে, তোকে দোষারোপ করে কি করব বল? যেখানে তোর থেকে বড় দোষী আমরা। নিজের জন্ম দেওয়া ছেলেকেই চিনতে পারলাম না, তার কোনো কথাই বিশ্বাস করলাম না। এই হাত দিয়ে আমার কলিজার টুকরাকে শাস্তি দিয়েছি। বলেই নিজের হাতকে ওয়ালের সাথে মারতে থাকে। তখন রাসেলের আব্বু গিয়ে থামিয়ে, রাসেলের আম্মু, এভাবে ভেঙে পড়লে তো আর হবে না, আগে রাসেলের খবর নিতে হবে। হ্যাঁ, আগে রাসেলের খবর নিতে হবে, কেমন আছে, কিভাবে আছে। আজকে রাসেলের 1 বছর হলো, একটি বারের জন্য দেখা করতে যাইনি। যেমন বাবা মা আমরা। সন্তান যতই অন্যায় করুক, তবুও তো আমাদের সন্তান, সেইটা কেমনে ভাবলাম না। কেঁদে কেঁদে, আম্মু চলো, ভাইয়া যে জেলে আছে সেখানে আমরা যাই। চলো সবাই, পরে এসে সব কিছু শোনা যাবে বা করা যাবে। আগে রাসেলকে নিয়ে আসি। তারপর সবাই যেভাবে আছে সেইভাবেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জেলখানার উদ্দেশ্যে। চলেন এখন আবার রাসেলের কাছে ফিরে যাই। রাসেল আদনান স্যারের রুমে দাঁড়িয়ে আছে। রাসেল, তুমি এখন কি বাসায় যাবে? কি করে যাবো স্যার বলেন? একটি বছরে একবারের জন্য খোঁজ নিতে আসেনি আমি কেমন আছি, কি অবস্থায় আছি। তা অবশ্যই ঠিকই বলেছ। যাদের কাছে তোমার কোনো মূল্য নেই
তাদের কাছে গিয়েও বা কি করবে? নাও এখানে একটা সই করে তোমার সব কিছু বুঝিয়ে নাও। ঠিক আছে স্যার। তারপরে রাসেল সই করে সবকিছু বুঝে বেরিয়ে আসতে যাবে তখনই রাসেল, এখানে কিছু টাকা আছে, রেখে দাও, কাজে লাগবে। ভেবো না, আমি দিচ্ছি। এগুলো তোমারই টাকা, যা তুমি কাজ করে পেয়েছ। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আসি, আর বেঁচে থাকলে দেখা হবে, তবে এইখানে না হয়ে বাহিরে যেন হয়। তুমিও ভালো থাকো, আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। এই বান্দা তোমার জন্য সবসময় হাজির। আজকে কঠোর হৃদয়ের মানুষটার চোখেও একটা কয়েদির জন্য পানি, আর তার বাবা মা বোঝেনি তাকে। আফসোস, এই সমাজ ব্যবস্থা বড়ই নিষ্ঠুর, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়। রাসেল জেলের গেট থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। ওইদিকে একটু পরে রাসেলের পরিবার সবাই জেল গেটে এসে সোজা ভেতরে যায়। সব পুলিশ সালাম দিচ্ছে আর পেছন পেছন আসতেছে। জেলার সাহেব, আমার ছেলে কোথায়? জেলার সাহেব একটা কাগজ নিয়ে কি যেন লিখছিল, কথাগুলো সামনে তাকিয়ে দেখতে পায় জস ম্যাডাম। তখন একটু রাগ নিয়েই বলে, কে আপনার ছেলে? কয়দিন নাম্বার 420, রাসেল আমার ছেলে। বলেন কোথায় আছে? হ্যাঁ, তাড়াতাড়ি বলেন, রাসেল কত নাম্বার জেলে আছে? সে এখানে নেই। আর কেন খুঁজতে এসেছেন? দেখতে এসেছেন নাকি ও বেঁচে আছে নাকি মরে গেছে? একটা মেয়ে এমনটা কি করে করতে পারে? আর আপনি একজন বিচারক হয়েও এমন কাজ কি করে করলেন ভাবতেই পারি না। আমরা ভুল বুঝতে পেরেছি, দয়া করে বলেন না প্লিজ, কোথায় আছে আমার ছেলে? স্যার বলেন না আমার স্বামী কোথায় আছে। স্বামীর কথা শুনে আদনান সাহেবের রাগ উঠে যায়। ও, তুমি তাহলে সেই মেয়ে যার জন্য আজ রাসেল নিরপরাধ হয়েও শাস্তি ভোগ করছে? কি করে পারলে এমনটা করতে? তার তো কোনো দোষ ছিল না। আর স্বামী বলছ কোন অধিকারে? তুমি তো মেয়ে জাতির কলঙ্ক। স্যার আমি অনেক অনুতপ্ত, আমি অনেক বড় ভুল করেছি, যার কোনো ক্ষমা নেই। প্লিজ বলেন না কোথায়। দেখুন, সত্যি এখানে রাসেল নেই। এখানে নাই মেনে? ও তো জেলেই থাকার কথা 2 বছরের জন্য। ছিল, কিন্তু সরকার ওর আচরণে মুগ্ধ হয়ে 1 বছর আগেই ওর শাস্তি মাফ করে দিছে। একটু আগেই চলে গেছে। কি? কোথায় গেছে আমার ছেলে? তাহলে কোথায় গেছে সেটা তো জানি না, তবে কি জেলা সাহেব? মনে হয় বাসায় যাবে। আপনারা তাড়াতাড়ি চলে যান। তারপরে সবাই তাড়াতাড়ি করে জেল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে রাসেল বাড়ির সামনে এসে নামে। আজকে তাকে দেখে কেউ চিনতে পারে না। দাড়িগুলো বড় হয়ে গেছে, চুলগুলো অনেক বড়, এক কথায় পাগল মনে হচ্ছে। ধীরে ধীরে গেটের দিকে যায়। যখনই গেট দিয়ে ঢুকতে যাবে তখনই গেটের দারোয়ান শফি আটকে দেয়। তার হাতে থাকা লাঠি দিয়ে বলে, এই কে আপনি? এইভাবে এই বাসায় ঢুকতেছেন কেন? চাচা, আমি রাসেল, তোমার ছোট সাহেব। রাসেলের কণ্ঠ শুনে চিন্তা আর দেরি হলো না। কি বাবা, তুমি অনেকদিন পরে তোমাকে দেখতে পারলাম, কেমন আছো? কেমন থাকতে পারে সেইটা তো তুমিই জানো। আচ্ছা, বাবা মা কি আমার কথা বলে? আর তারা সবাই কি বাড়িতে আছে? না, তারা সবাই তাড়াহুড়া করে কোথায় যেন গেল, আমাকে কিছু বলেনি। আর কি বলবো বাবা, তোমার কথা এই বাসার কেউ বলে না। মাঝে মাঝে শিখা মামুনি তোমার কথা বললেই তোমার বাবা মা সেখান থেকে চলে যায়। কথাটা শুনে রাসেলের অনেকটাই কষ্ট হয়। এতগুলো দিন পরেও তারা আমার কথা ভাবলো না, আমাকে দোষী মনে করেই গেল। মনে মনে আচ্ছা চাচা, ওই মেয়ে এই বাড়িতে কেন আছে? তা তো জানি না, তবে শিখা ম্যাডাম খুব ভালো, আপনার বাবা মাকে অনেক ভালোবাসে আর বাড়ির সকলকেই। ও, আমাকে তাদের কাছে দোষী বানিয়ে নিজে ভালো সেজেছে। আমি কখনোই ক্ষমা করব না মিস শিখা চৌধুরীকে। আমাকে যেই কষ্ট দিয়েছিস তার থেকে 1000 গুণ কষ্ট তোকে আমি ফেরত দিব। রেডি থাকিস মনে মনে। তখন রাসেল কিছু বলছে না বলে শফিক বলে ওঠে, কি কথা বলছো না কেন? বলেন। আচ্ছা, আমাকে তাহলে এই বাড়ির কেউ দেখতে পারে না, তাই না? সেইটা সঠিক জানি না, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও। না চাচা, আমি একটা ধর্ষক, আমার জায়গায় বাড়িতে নেই। ভালো থেকো। আর চাচা, এই খামটা আম্মুর হাতে দিও। কোথায় যাও বাবা? জানি না চাচা, আল্লাহর এই পৃথিবীতে কোথাও না কোথাও আমার জায়গা ঠিকই হবে। বলেই রাসেল চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। তার আর থাকার ইচ্ছে হচ্ছে না।
আল্লাহ সব কষ্টটুকু কি আমার জন্যই লিখে রেখেছ? কোনো দোষ না করেও আজ আমি সবার কাছে দোষী। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর সকল মায়া ছেড়ে আল্লাহ তোমার কাছে চলে আসি। এইসব কথা ভাবতেছে আর ধীর পায়ে চলেছে স্টেশনের দিকে, থাকবে না আর এই শহরে। এদিকে রাসেলের পরিবারের সবাই বাড়িতে আসে, সবার মুখটা মলিন। বাসায়ও রাসেলকে দেখতে পেল না। আব্বু, তার মানে ভাইয়াকে আমি কোনোদিন পাবো না? মামুনি, অবশ্যই তোমার ভাই তোমার কাছে ফিরে আসবে, দেখো। তখনই পেছন থেকে শফিক হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, ছোট সাহেব এসেছিল একটু আগে। কি, রাসেল কোথায়? হ্যাঁ বলো, রাসেল কোথায়? এসেছিল, কথা বলে আবার কোথায় যেন চলে গেল। আপনাদের কথা জিজ্ঞেস করলো। কি বলছে? কিছু বলেনি, শুধু বলেছিল আপনারা বাসায় আছেন নাকি, কিন্তু আপনারা তো নেই। আর ম্যাডাম আপনার জন্য এই খামটা দিয়ে গেছে। তারপর রাসেলের আম্মু তাড়াতাড়ি করে খামটা হাতে নিয়ে কাপা কাপা হাতে খোলে। পড়তে নিলেই চেয়ারে বসে পড়ে। তখন রাসেলের আব্বু ধরে ফেলে। এই তোমার কি হলো? জুই, পানি দাও। দিয়েছি আব্বু। জুই গ্লাসে পানি নিয়ে ওর আম্মুকে দেয়। চিঠিটা হাতে নিয়ে পড়ে, কান্না করে ওর বাবা হাতে দেয়। কি আছে দেখি। তারপর চিঠিটা পড়তে শুরু করে। চলেন আমরাও একটু শুনে আসি। প্রথমেই সালাম নিও। আম্মু আপু, সরি, আম্মু আপু টাকার অধিকারটুকু এখন আর নেই, তবুও ডেকে ফেলেছি। আমার কলিজার বোনটা আমাকে খুব বকা দিচ্ছে, তাই না? আমিও খুব মিস করি। তোমাদের দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আফসোস আমার ভাগ্যে আল্লাহ সেটা রাখেনি। জানো আম্মু, সেদিন তুমি বলেছিলে আমি তোমাদের সন্তান না। সেদিন আমি বেঁচে থেকেও মরে গেছি। খুব কষ্ট হয় আমার। আজ কেন অপরাধ না করেও অপরাধী। আমার কোনো অভিযোগ নেই কারো প্রতি। যাই হোক, বেশি কিছু বলে তোমাদের সময় নষ্ট করতে চাই না। আমার বোনটাকে দেখে রেখো। আর যদি কখনো জানতে পারো রাসেল নামের ধর্ষকটার মৃত্যু হয়েছে, সেদিন এই অফাকার কবরে 3 মুঠো মাটি দিতে বলিও আব্বুকে। ভালো থেকো। আর তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। এটি একজন ধর্ষক। চিঠিটা পড়েই রাসেলের আব্বুর চোখ থেকে পানি পড়তে থাকে। আজকে যেন এই বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কারো মুখেই হাসি নেই, আছে শুধু কান্না। এইভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেদের শক্ত করেন, সব কিছু ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বলো? রাসেল কোথায় আছে, কেমন আছে, কি করছে কে জানে। এদিকে রাসেল বাস স্টেশনে এসে একটা চট্টগ্রামের টিকিট কেটে বাসে উঠে বসে পড়ে। একটা চাদর মুড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে একটা পাগল। দু চোখে পানি। নির্দিষ্ট সময়ে বাস তার গন্তব্যের দিকে চলতে শুরু করে। পিছে পড়ে যাচ্ছে এই শহরের সবকিছু, থেকে যাচ্ছে শুধু মায়াগুলো। বাস চলতে চলতে কুমিল্লার 14 গ্রামে এসে থামে কিছু সময়ের জন্য। সবাই নেমে যার যার ব্যক্তিগত কাজ সেরে নেন, বাস এখানে আধা ঘন্টা অপেক্ষা করবে। তারপর যে যার মতো নেমে গেল। বাসে শুধু আনমনা হয়ে বসে আছে রাসেল। তার কোনো ভাব নাই, শুধু অঝরে চোখের পানি পড়তেছে। চাদর মুড়িয়ে আছে, তাই কেউ কিছু বুঝতে পারছে না। দেখতে দেখতে আধা ঘন্টা শেষ হলো। বাস আবার তার নির্দিষ্ট গতিতে চলতে শুরু করে। রাসেল ঘুমিয়ে পড়েছে শেষ রাতের আগ মুহূর্তে। সকালে বাস এসে থামে চট্টগ্রামের একটা স্টেশনে। সবাই নেমে যায়, কিন্তু রাসেল ঘুমিয়ে আছে। মামা, এই মামা, আমরা চট্টগ্রামে এসে গেছি, নামেন, সবাই নেমে গেছে। তখন ডাক শুনে রাসেলের ঘুম ভেঙে যায়। মামা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডেকে দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দৈনিক দিনের দায়িত্ব। আচ্ছা মামা, তাহলে ভালো থাকবেন, আসি। বলে রাসেল গাড়ি থেকে নেমে পড়ে। কোথায় যাবে, কি করবে, কিছুই জানে না সে। আনমনে হেঁটেই চলেছে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে। অতিরিক্ত হাঁটার কারণে রাসেল খুবই ক্লান্ত হয়ে পড়ে। তাই সে আনমনা হয়ে ভাবতে থাকে কি করবে। তখনই সামনে একটা গাছের নিচে বসা সিট দেখতে পায়। অনেক তো হাঁটলাম, এখন একটু জিরিয়ে নেই, না হলে আর চলতে পারবো না। সেখানে তো একটা দোকানও দেখা যাচ্ছে, কিছু কিনে খেয়ে পেটটাকেও শান্ত করা যাবে। এইসব ভাবতে ভাবতে রাসেল সেইখানে গিয়ে বসে আর দোকানের ভেতরে একটা মধ্য বয়সের লোককে দেখতে পায়। চাচা, আমাকে একটা চা দিন, আর আগে 2টা কলা আর একটা পাউরুটি দেন।
ঠিক আছে বাবা, এই নাও তোমার কলা আর পাউরুটি। রাসেল চাচার হাত থেকে নিয়ে খেতে থাকে, একটু পরে চাও দেয়, আরাম করে তৃপ্তি সহকারে খেয়ে নেয়। চাচা, এই নিন আপনার টাকা। আর চাচা, এইখানে রাতে থাকার মতো কি কোনো কিছু পাওয়া যাবে? না বাবা, সেটা এখানে পাবে না, তুমি বরং সামনে খোঁজ করতে পারো। ধন্যবাদ চাচা। আচ্ছা আমি আসি, ভালো থাকবেন। বলে রাসেল ধীরে ধীরে আবারও অচেনা গন্তব্যের দিকে হাঁটতে শুরু করে। কোথায় যাবে এখনো বুঝে উঠতে পারছে না। এই শহরে পরিচিত কেউ নেই যে সেখানে যাবে, আর থাকলেই বা কি হতো? তারাও ওর বাবার মতো অবিশ্বাস করত। তার কোনো কাগজপত্র নেই যে সেইটাতে কোনো চাকরির ব্যবস্থা করবে, তাই সে সিদ্ধান্ত নেয় কোনো দিনমজুরের কাজ করবে। যদিও করতে কষ্ট হবে, তবুও সে পেটের ভাত জোগাড় করতে হবে বলে ঠিক করে। চলতে চলতে একটা ইটের ভাটা দেখতে পেয়ে সেখানে যায় একটা কাজ পাবার আশায়, কিন্তু কথাই আছে না, অভাগা যেই দিকে তাকায় সেই দিকেই সব ফুরিয়ে যায়। সেটাই হলো। চলেন একটু শুনে আসি। রাসেল ভাটাতে কাজ করেছে এমন একটা লোককে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এইখানে কি আমাকে একটা কাজ দেওয়া যাবে? লোকটি তখন রাসেলের কথা শুনে রাসেলের মুখের দিকে তাকিয়ে বলে, ভাই তুমি কাজ করবে? তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি কাজ করবে। আমি কাজ করবো ভাই। আমাকে বলে তো কোনো কাজ হবে না, তুমি বরং ম্যানেজারের কাছে যাও। রাসেল তখন ম্যানেজারের কাছে যেয়ে একটা কাজ চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি, আর এখানে কি চাও? আমি এই শহরে নতুন, আমাকে একটা কাজ দিবেন প্লিজ। রাসেলের কাজ করার কথা শুনে ম্যানেজার অনেকটাই অবাক হয়ে বলে, কি বলছো? তুমি করবে কাজ? সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? যাও, এখানে কোনো কাজ নেই। যত সব কোথা থেকে আসে এইসব পাগল ছাগল, আল্লাহ জানে। রাসেল সেখান থেকে চলে যায়, আরো অনেক জায়গায় কাজের জন্য যায়, কিন্তু পোড়া কপালে কোনো কাজ ছোটে না। এদিকে রাত হয়ে এসেছে দেখে রাসেলের মনে আরো ভয়ের উৎপত্তি হতে লাগলো। পকেটেও খুব বেশি টাকা নাই যে কাজ না পেলেও কিছুদিন চলতে পারবে। গুনে গুনে 100 টাকা হাতে আছে। শুধু পাউরুটি আর পানি খেয়ে পেরিয়ে গেল 2 দিন। কোনো কাজ জোগাড় করতে পারলো না। পকেটের সব টাকাও শেষ, বলতে গেলে পকেটেও সব শেষ। একটা গাছের নিচে বসে বসে ভাবছে কি করবে সে। এইভাবে না খেয়ে কি জীবন যুদ্ধে জয়ী করতে পারবে, নাকি ধুকে ধুকে রাস্তার কোনো এক পাশে মরে থাকবে? এইসব ভাবছে আর চোখ দিয়ে ফুটাই ফুটাই জল গড়িয়ে গাল বেয়ে শার্টটাই ভিজে গেছে। চলেন একটু রাসেলের পরিবারের কথা শুনে আসি। আম্মু, আম্মু, ভাইয়া কোথায়? ভাইয়াকে এনে দাও। মামুনি শান্ত হও, তোমার ভাইয়া ঠিক চলে আসবে। কবে আসবে? আজকে 2 দিন পেরিয়ে গেছে। না জানি আমার ভাইটা কি খেয়েছে, কি করছে, না খেতেও পাইনি। মারে, যে হারিয়ে যায় তাকে হয়তো চেষ্টা করে খুঁজে বের করা যায়, কিন্তু যে নিজে থেকে হারিয়ে যায়, কারো সামনে আসে না, তাকে শত চেষ্টা করেও খুঁজে পাওয়া সম্ভব না। তার মানে আমি আর ভাইকে আর কোনোদিন দেখতে পাবো না? ভাইয়া বলে জড়িয়ে ধরতে পারবো না? মন খুলে দুষ্টুমি করতে পারবো না? কেঁদে কেঁদে গলায় বসিয়ে ফেলেছে, যার জন্য কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে। আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে তোমার ভাই একদিন ঠিকই ফিরে আসবে। আমি তো এই 2 দিন তাকে কম খুঁজি নাই, সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কেউ কোনো খোঁজ দিতে পারেনি। রাসেলের বাবার চোখেও পানি। ছেলে মানুষের নাকি খুব কম কষ্টের চোখে জল আসে না, তাহলে ভাবেন কিরকম কষ্ট তারাও পাচ্ছে। এদিকে শ্বশুর শাশুড়ি ননদের কষ্ট দেখে শিখা যে নিজেকে ঠিক রাখতে পারছে না, শুধু বারবার নিজেকে দোষারোপ করতেছে। আজ তার জন্যই সবার মুখের হাসি চলে গেছে। কেউ মন খুলে হাসতে পারে না, যতটা চোখের পানি ঝরাতে হয়। জুই দৌড়ে শিখার কাছে গিয়ে, ভাবি, তুমি আমার ভাইকে আমার কাছে এনে দাও। আমি ভাইয়া ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুমি ভাইয়াকে আমার কাছে এনে দাও বলেই অজ্ঞান হয়ে যায়। অতিরিক্ত চিন্তা আর কান্না করে শরীর দুর্বল থাকার কারণে। এখন আমি কি বলবো এদের? আমারও যে কিছু করার নেই। আজ আমার জন্য সবার জীবন নরকে পরিণত হয়েছে। হে আল্লাহ, তুমি এই কষ্ট থেকে সবাইকে মুক্তি দাও, না হলে আমাকে তোমার কাছে নিয়ে নাও। আমি আর সবার কষ্ট দেখে সহ্য করতে পারছি না। জুই, এই জুই, কি হলো? উঠ। দেখতে পাই জুই ফ্লোরে পড়ে আছে, কোনো নাড়াচড়া নেই। দেখে উপরের কথাগুলো বলে, জুই, কি হলো তোমার? ওঠো, কথা বলো।
উঠছে না দেখে শিখা দৌড়ে গিয়ে পানি এনে জুঁইয়ের চোখে মুখে দিল, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। অনেকটা সময় এমন করার পরে জুইয়ের জ্ঞান ফিরে আসে আর আবার কান্না শুরু করেও। আসলে জুইকে ওর বাবা মার থেকেও বেশি আদর করতো ওর ভাই, তাই তো তার মায়া কিছুতে কেটে উঠতে পারছে না। জুইয়ের এমন অবস্থা দেখে সবাই ভেঙে পড়ে। রায়হান এভাবে করতে থাকলে তো মামুনির কিছু একটা হয়ে যাবে। এমনিতেই কেঁদে কেঁদে জুই মামুনি অনেক দুর্বল, তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বল। রে, না হলে ছেলের সাথে সাথে মাকেও হারাতে হবে। তারপর রাসেলের বাবা রায়হান সাহেব ফোন করে তার পারিবারিক ডাক্তার শিহাবকে সবকিছু খুলে বলে আর দ্রুত তাদের বাড়িতে আসতে বলে। প্রায় 1 ঘন্টা পরে ডাক্তার আসে। কোথায় রোগী? শিহাব, চলো জুইকে ওর করে শুয়ে রেখে আসি। কেঁদে কেঁদে একেবারে ভেঙে পড়েছে। আঙ্কেল কিসের জন্য এমন করতেছে? একটু অবাক হয়ে, কারণ সে তো মাদ্রাসাতে পড়ে। প্রেম ভালোবাসার প্রশ্ন আসতেই পারে না, কারণ সে জানে মাদ্রাসার ছেলে মেয়ে আর যাই করুক না কেন, কোনো প্রেম ভালোবাসায় বিয়ের আগে চড়াবে না। কি জন্য হবে? ও তো ওর ভাইকে বেশি ভালোবাসতো, আর রাসেল তো নেই, তাই ও সহ্য করতে পারছে না। একটা ধর্ষকের জন্য যে কেউ এমন করে আজ প্রথম দেখলাম বা শুনলাম। ডাক্তারের কথা শুনে রাসেলের আম্মুর মাথা গরম হয়ে যায় আর রেগে বলে, সিহাব, তুমি আমাদের পারিবারিক ডাক্তার বলে ভেবো না, যা খুশি তাই বলবে, আর আমরা কিছুই বলবো না। মনে রেখো, আমার ছেলে ধর্ষক না, ওকে ধর্ষক সাজানো হয়েছে। শিহাব তখন অনেকটাই ভয় পেয়ে যায়। নিজেরা তাদের ছেলেকে ধর্ষক বললো, তাতে কোনো দোষ হলো না, আর আমি বলাতেই দোষ। আজব দুনিয়ার আজব কাণ্ড। আর দর্শককে দর্শক বলবে না তো সাধু বলবে নাকি? মনে মনে বললাম। আচ্ছা চলেন তাড়াতাড়ি রোগীর কাছে। তারপর জুই এর রুমে যায় সবাই। ডাক্তার একটা স্যালাইন দিয়ে রাখে আর কিছু মেডিসিন লিখে দিয়ে ওই ওষুধগুলো খাওয়ালেই ঠিক হয়ে যাবে বলে শিহাব তাড়াতাড়ি চলে যায়, কারণ এমনিতেই মুড সবার গরম, না জানে আবার কি করে। অনেক তো এই দিকের কাহিনী শুনলাম, এবার চলেন আমার নায়কের কাছে চলে যায়। রাসেল এখনো ঠিক সেইভাবেই বসে আছে। আবসা আবসা আলো চারিদিকে, রাস্তার বাতি থেকে। কাছের মানুষ ছাড়া সামনে কিছুই দেখা যায় না। এমনিতেই শীত, বাইরে তেমন লোকজনের দেখাও মেলে না, 2-1 পথের পথিক ছাড়া। কি আর করা, পানির ট্যাঙ্ক থেকে একটু পানি খেয়ে সাথে থাকা চাদরটা মুড়িতে গুটি গুটি হয়ে শুয়ে পড়ে। অমনি কোথা থেকে চিল্লাচিল্লির শব্দ আসে রাসেলের কানে, যার জন্য রাসেল ঘুমাতেও পারল না। এমনিতেই পেটে ক্ষুধা তাকে ঘুমাতে দিচ্ছে না, তার উপরে এভাবে চিল্লাচিল্লি, সে তো আর ভয়ঙ্কর। তাই রাসেল উঠে একটু একটু করে সামনে এগিয়ে দেখতে থাকে এই চিল্লাচিল্লির শব্দ কোথা থেকে আসে। একটু পরে পেয়েও যায়, দেখে সামনের এক বাড়ি থেকে চিল্লাচিল্লির শব্দ আসতেছে। শুধু কারেন্টটাই স্পষ্ট শোনা যাচ্ছে, বাকি সব রাসেলের মাথার উপর দিয়ে যাচ্ছে। কারেন্ট বলে কেন চিল্লাচিল্লি করতেছে? কেউ আটকে যায়নি তো আবার? না যাই, একটু দেখে আসি। রাসেল তখন ধীরে ধীরে ঘটনাস্থলে এসে হাজির হয়। এসে দাঁড়িয়ে থাকা একটা লোককে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, এইভাবে কারেন্ট বলে চিল্লাচিল্লি করছেন কেন? লোকটা তখন রাসেলের দিকে তাকায় আর বলে, আসলে হয়েছে কি ভাই? না ভাই থাক, আপনি এইসব বুঝবেন না, শুধু শুধু আপনাকে বলে আমার সময় নষ্ট হবে। আরে ভাই, আপনি একটা আপনার মূল্যবান সময় নষ্ট করে বলেন, আমি ঠিকই বুঝতে পারবো। দেখেন আচ্ছা, এত করে যখন বলছেন তখন না হয় আমার মনটা নরম হয়েই গেল, বলেই ফেলি। তাহলে শুনেন আমার কথা মন দিয়ে। আমরা এই বাড়িতে কারেন্টের কাজ করেছিলাম, কিন্তু একটা কাজে এসে আটকে গেছি। কিছুতেই কাজটা করতে পারছি না, বলতে ফলটা ধরতেই পারছি না কোথায় হয়েছে। এটা কোনো ব্যাপার হলো নাকি? লাইনে ফন্ট হয়েছে, সেটা চেক দিলেই তো বের হয়ে যায়। রাসেলের কথা শুনে লোকটি হু হু করে হেসে ওঠে। হা হা হা, আমরা এটা জানি, কিন্তু কোথায় হয়েছে সেটা জানতে পারলে তো কাজ হয়েই যায়। আচ্ছা, আমি কি একটু দেখতে পারি সমস্যাটা? যদি আপনাদের সমস্যাটা ঠিক করতেই পারি তাহলে তো ভালোই হবে, তাই না? জীবনে কারেন্টের কাজ করেছেন নাকি যে দেখতে চাইছেন? একটা কিছু হলে তো আবার হাসপাতাল নিয়ে দৌড়াতে হবে। যান এখান থেকে, দেখে বোঝা যাচ্ছে পাগল একটা। আসলে রাসেলকে দেখে পাগল মনে হয়, তার কারণ জেল থেকে বেরিয়ে এখনো চুল দাড়ি কাটায়নি। ভাই, আমাকে নিয়ে চিন্তা হবে না, আমি ঠিকই পারবো। তখন লোকটি অনেক রেগে যায় আর বলে, দেখ জানতো এখান থেকে, এমনিতেই খাটাস বুইরার জ্বালায় টিকতে পারছি না, আবার আইসে এই পাগলটা জ্বালাইতে। লোকটা চিল্লাচিল্লির শব্দ ভেতর থেকে মিস্টার নীল ফের হয়ে আসে। নীল হচ্ছে ওই লোকটির বস।
হে রাতুল, এমন করে চিল্লাস কেন? ঘরে কি বউ মরে গেছে নাকি? এমনিতে এক জ্বালাই আছে। ও তার মানে লোকটির নাম রাতুল? স্যার আসলে হয়েছে কি, তারপর উপরের সব কথা খুলে বলে। কি বলিস? ও করবে কারেন্টের কাজ, তাও আবার আমরা এত দক্ষ হয়ে পারছি না। 3 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, আর সেই কাজ ও করবে? এটা একটু বেশি হয়ে গেল না? স্যার আমি সেটা বোঝাতেই এতক্ষণ চিল্লাচ্ছিলাম। দেখেন, আমি এই কাজ পারবো, আপনারা তো পারতেছেন না। আমাকে একটু সুযোগ দিয়ে দেখেন, তারপর না হয় এইসব বলিয়েন। তারপর নীল কি যেন ভেবে রাসেলকে কাজটা করার অনুমতি দেয়। আচ্ছা, তুই যখন এত করে বলতেছিস তখন একটা সুযোগ তোকে দিলাম, যা। ধন্যবাদ। আচ্ছা চলেন, আমাকে টিভি বোর্ড দেখান। তারপর রাসেলকে ডিবি বোর্ডের কাছে নিয়ে যায়, আর কি সমস্যা সেটা খুলে বলে। যেই সমস্যা রাসেলের ধরতে 1 মিনিটও লাগবে না, আর এরা 3 দিন ধরে এটা ঠিক করতে পারছে না। রাসেল হাসতেছে। এই তুই পাগল হয়ে গেলি নাকি? হাসস কেন? এই সামান্য সমস্যাটা ধরতে পারেন নাই, এটা ভেবে হাসি পাচ্ছে। দেখুন স্যার, আমরা 3 দিন ধরে এই কাজ করতে পারিনি, আর এই শালা বলে নাকি সামান্য সমস্যা। এটা সামান্য সমস্যা না তো কি বলেন? তোর কাছে সামান্য সমস্যা মনে হলে ঠিক করে দেখি কেমন করতে পারিস। রাসেল তখন সমস্যাটা ঠিক করে দেয়। সকলে অবাক, এই পাগল কি করে পারলো এটা। আচ্ছা, তুই এটা কি করে করতে পারলি? তোকে দেখে তো পাগলই মনে হচ্ছে। এমন কিছু না, ওই বাসায় কোনো কিছু নষ্ট হলে ঠিক করতাম, তাই একটু জানা ছিল, সেই ধারণা নিয়েই করতাম। তুই কি আমাদের পাগল ভেবেছিস নাকি? সরি, এই কাজ কোনো ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান না হলে এটা বোঝা অসম্ভব। দেখেন ভাই, কিছু কিছু সময় আমাদের জানা জিনিসটাও ভুল হয়। একটা কাজ 5 মিনিটে করতে পারবো, কিন্তু না বুঝে 5 ঘন্টাতেও করতে পারি না। এটাও তেমনই একটা বিষয়। তুই যত যাই বলিস না কেন, আমি বিশ্বাস করব না যে কেউ এই বিষয়ে দক্ষ না হলে এই কাজ করতে পারবে। এখন বল তুই কি? রাসেল ভেবে দেখে না, এখন না বলে উপায় নেই, এরা সারার পাত্র না। আমি ইলেকট্রনিক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিএসসিতে ভর্তি হয়েছিলাম প্রথম বর্ষে। ভাগ্য খারাপ, তাই পড়া হয়নি। ওইখানে থাকা সবার উদ্দেশ্যে বলে, দেখছিস তোরা, আমার আন্দাজ বল না। আচ্ছা, তুই কি আমাদের সাথে কাজ করবি? রাসেল তো অনেক খুশি কাজ করতে বলার কারণে, কারণ রাসেল একটা কাজ তো খুঁজতেছিল। আমি আপনাদের সাথে কাজ করব। ঠিক আছে, আজ থেকে তুই আমার বন্ধু, আমাকে তুই করে বলবি। আর সবচেয়ে বড় কথা, তুই এখানে আমার সম্মান রক্ষা করেছিস। তারপর ওইখানে সকল হিসাব করে টাকা নিয়ে সবাই বেরিয়ে আসে। হঠাৎ লক্ষ্য করে নীল রাসেল কেমন দুর্বল, হাততেই পারতেছে না। রাসেল, তুই কি কোনো বিষয়ে চিন্তা করতেছিস? তোকে অনেকটা দুর্বল লাগতেছে। আসলে বন্ধু, আমি 2 দিন হলো পানি ছাড়া কিছুই খাই না, কাছে টাকা পয়সাও নেই। মনটা খারাপ করে বললাম কথাটা। রাসেলের কথা শুনে নীল সহ সবাই অনেকটাই অবাক হলো, কেননা আজকের দিনেও কেউ না খেয়ে থাকে। কি বলিস এসব? তুই না খেয়ে আসিস, আগে বলবি না? বলার সাহস হয়নি। আচ্ছা, আমাকে কিছু খেতে দেন না, না হলে দেখবি আমার প্রাণ পাখিটা আমার দেহ নামক খাঁচা থেকে বেরিয়ে যাবে। তারপর নীল রাসেল সহ সবাইকে একটা রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়ায়। এখন রাসেলের অনেক ভালো লাগতেছে, অন্তত পেটকে শান্তি তো দিতে পেরেছে। রাসেল, তোর তো থাকার জায়গা নেই, চল আমাদের সাথে থাকবি। আমার বাড়িতে কেউ থাকে না, ছোট একটা বোন আছে, ও ঢাকাতে থাকে। আচ্ছা চল। তারপর রাসেল নীলের সাথে নীলের বাড়িতে চলে আসে। এত বড় বাড়ি, তাও তুই একা থাকিস? বন্ধু, আমার ছোট বোনটা 1 বছর 2 বছর পর এসে আমাকে দেখে যায়। ও আচ্ছা। তারপর নীল রাসেলকে বাসার সবকিছু বুঝিয়ে দেয়। আর রাসেল, তুই যা, ফ্রেশ হয়ে নে, তুই অনেক ক্লান্ত, তোর ঘুমানো দরকার। আমি যাচ্ছি, আর তুইও ফ্রেশ হয়ে নে। তারপর দুজনে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। রাসেল শুয়ে শুয়ে ভাবতে থাকে কত আনন্দময় দিন ছিল তার জীবনে, আর একটা কালবৈশাখী ঝড়ে সব তছনছ হয়ে গেল। কতই না দুষ্টুমি রাগ অভিমান করত তার আদরের বোন জুয়ের সাথে। হারাস কতদিন হলো আদরের বোনটার মুখটা দেখতে পেল না। নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রু কুড়িয়ে পড়ে আর অতীতের সাগরে ডুব দেয়। একদিন জুই বসে বসে খাতায় ছবি আঁকতেছিল, আর তখনই রাসেল এসে সেটা নষ্ট করে দেয়। ভাইয়া, তুই আমার এটা নষ্ট করলি কেন? অনেকটা রেগে। যা পেতনি, আমি নষ্ট করেছি নাকি? নষ্ট তো তোর হাত দিয়েই হলো, আমার দোষ কি? যা, তোর সাথে কোনো কথা নেই, যা এখান থেকে। বলেই জুই মুখ ফুলিয়ে চোখের পানি ফেলতে থাকে। আসলে
জুই অনেক শখ করে ওই ভাইয়ের ছবি এঁকেছিল, কিন্তু সেটা নষ্ট করার জন্য অনেক কষ্ট পায় আর কান্না করে। সেটা রাসেল সহ্য করতে পারে না। এই ছুটকি, তুই কান্না করতেছিস কেন? আমি সরি বললাম তো। এই দেখ, আমি কান ধরছি। কিন্তু জুই কোনো কথা বলছে না। এই কথা বল। এই দেখ, আমি কান ধরে বিলাইয়ের মতো করছি। তখন জুই ভাবে তার ভাই অনেক কষ্ট পাচ্ছে। আমার এইভাবে রাগ কমবে না, অন্য কিছু করলে রাগ আর কান্না কমতে পারে। কি করলে তোর রাগ কমবে শুনি? বেশি কিছু না, শুধু আইসক্রিম ফুচকা আনলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি ইনবনি। এইবার তো রাগ কমা। তখনই নীল শুনতে পায় রাসেল একা একাই কথা বলছে। হে রাসেল, তুই একা একা কথা বলিস কেন? কি হয়েছে তোর? কে? ও নীল, ডাকছিস কেন? আমি ঘুমিয়েছিলাম। আরে তুই একা একাই কথা বলছিলি, চুপ করে ঘুমা। তারপর রাসেল একটু পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। সকালে দুই বন্ধু একসাথে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় আসে। আচ্ছা তুই রেস্ট নে, আমি নাস্তা বানাই, আবার সাইডে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমিও তোর সাথে রান্না করব। তুই একা কেন কষ্ট করবি? তারপর দুজনেই একসাথে রান্না করে খেয়ে নেয়। দেন কাজ করার জন্য সাইডে চলে যায়। নীল আর রাসেল কাজ করতে থাকে। নীল অবাক রাসেলের কাজ করার ধরন দেখে, এত সুন্দরভাবে কাজ করে আর সবাইকে বুঝিয়ে দেয়। সবাই এতটুকুতেই বুঝে যায় আর আগের থেকে বেশি কাজ করে। শোনেন, আমাদের সবার রেজিক কিন্তু এই কাজ দিয়েই ছোটে, তাই আমাদের উচিত সৎ ও নিষ্ঠার সাথে বেশি কাজ করে এই কোম্পানিকে বড় করা। রাসেল ঠিক বলেছে, এভাবে আমরা কখনো ভেবে দেখিনি। এভাবে চলে যায় 2 মাস। এখন রাসেল আর নীল পার্টনারশিপে কোম্পানি খুলেছে এবং এই কোম্পানির মান অনেক ভালো, সবাই কাজ দেয়। রাসেল, আমি একটা কথা বলতে চাই। কি রে, তুই একটা কথা বলবি আর সেইটার জন্য আমাকে অনুমতি চেয়ে ছোট করে দিচ্ছিস? আরে ঠিক সেটা না। আচ্ছা আগে তো বল। আমি চাই তুই আবার বিএসসিতে ভর্তি হয়ে পড়াশোনা শেষ কর। না রে, ভালো লাগে না, অনেক পিছনে পড়ে আছি। তাই কি তুই আবার শুরু করবি? নিজেকে প্রতিষ্ঠিত কর। তুই যখন বলেছিস তখন আমি ভর্তি হব, কিন্তু তার জন্য আমার কাগজপত্র আনতে হবে। তুই কাগজপত্র গুছিয়ে রেডি কর, আমার পরিচিত একটা স্যার আছে, তার সাথে আমি কথা বলে সব রেডি করি। আচ্ছা ঠিক আছে। তারপর রাসেল ভাবতে থাকে, নীলের কাছে তো ঠিকই বললো কাগজপত্র আনবে, কিন্তু কি করে আনবে? কলেজে তো যেতে পারবে না, সাথ দিবেও না, আর সেখানে রাসেলের যাওয়ার ইচ্ছেও নেই। তখন রাসেল একজনের কথা মনে পড়ে, যার মাধ্যমে কলেজ থেকে কাগজ আনতে পারবে। তাই রাসেল মনে মনে সিদ্ধান্ত নেয় তার সাথে যোগাযোগ করবে। আর সেই মানুষটা আর কেউ না, সে হলো